এখানে কিভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষাবাদ করলাম, সম্পূর্ণ মাটি ছাড়া পেঁয়াজ চাষাবাদ করলাম, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। এখান থেকে এই পাতা সমূহ কিন্তু আমরা কেটে তরকারি রান্নার কাজে ব্যবহার করতে পারবো। চারাটা আমি উত্তোলন করে আমি কিন্তু মাটিতে এই চারাটা রোপণ করতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোপনিক পদ্ধতিতে পেঁয়াজের চারা উৎপাদন করা হচ্ছে এবং পেঁয়াজের পাতা উৎপাদন করা হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হাইড্রোপনিক পদ্ধতিতে পেঁয়াজ পাতা ও পেঁয়াজের চারা তৈরি করতে প্রথমে যে উপকরণসমূহ আমাদের বিশেষ প্রয়োজন তা হলো 1 নম্বর ভাসমান টাইপের ককশিট সংগ্রহ করতে হবে। 2 নম্বর একটি প্লাস্টিক অথবা মেলামাইনের গামলা সংগ্রহ করতে হবে। 3 নম্বর চাহিদা ও প্রয়োজন মোতাবেক দেশীয় জাতের কন্দ পেঁয়াজ সংগ্রহ করতে হবে। 4 নম্বর সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে পানি সংগ্রহ করতে হবে। 5 নম্বর পি-ফর্ম অর্থাৎ যাহা টিনের চালাতে তাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। এই 5টি উপকরণ হলে হাইড্রোপনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষাবাদ করা যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই 5টি উপকরণ সংগ্রহ করার পর আমাদের যে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, প্রথমে সংগ্রহকৃত ককশিটটা এইভাবে একটা টেবিলে রাখতে হবে। তারপর কাঙ্ক্ষিত গামলাটি ককশিটের উপর এইভাবে রেখে মার্কার পেন দিয়ে দাগ করে নিতে হবে। তারপর দাগ করে নেওয়া ককশিটটা এইভাবে গরম তাতালের সাহায্যে কেটে নিতে হবে। এখানে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কাঁচি অথবা ব্লেড দিয়ে কাটা যাবে না, কাটলে ককশিটটা ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই গরম তাতালের সাহায্যে কাটিং করতে হবে। তারপর ককশিটের সাইজ অনুযায়ী এই ভাসমান পি-ফর্ম কেটে নিতে হবে। তারপর পি-ফর্ম ও ককশিট এইভাবে একত্রিত করতে হবে ও খুব সাবধানে ছোট করে ছিদ্র করতে হবে। তারপর এই ছিদ্রের ভিতর সুতা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে যেন পি-ফর্ম এবং ককশিটটা আলাদা না হয়। এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে কোনো প্রকার আঠা ব্যবহার করা যাবে না। তারপর দেশীয় জাতের কন্দ পেঁয়াজ সংগ্রহ করে নিতে হবে এবং বাছাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবাঞ্ছিত শেকড়গুলো কেটে নিচ্ছি, আপনিও অবাঞ্ছিত শেকড়গুলো কেটে নিতে পারেন। হালকা করে পেঁয়াজের মুখের উপরাংশ কেটে নিতে হবে। তারপর পেঁয়াজের সাইজ অনুযায়ী গরম তাতালের সাহায্যে এইভাবে ছিদ্র করতে হবে। বেশি ছিদ্র ঘন করলেও কোনো অসুবিধা নাই, তাই এমনভাবে ছিদ্র করা যাবে না যেভাবে ছিদ্র করলে আবার ককশিটটা ভেঙে যায়। এইভাবে আস্তে আস্তে সমস্ত ককশিট ছিদ্র করতে হবে। তারপর এইভাবে সমস্ত পেঁয়াজ সমূহ ককশিটের ওপর বসাইতে হবে। তারপর মেলামাইন অথবা প্লাস্টিকের গামলায় পানি ভরাতে হবে। মনে রাখবেন অবশ্যই সাদা ও স্বচ্ছ পানি দিতে হবে, কোনো প্রকার রাসায়নিক সার অথবা অনুখাদ্য প্রয়োগ করা যাবে না। তারপর খুব সাবধানে পেঁয়াজ বসানো ককশিটটা এইভাবে গামলার পানির উপর ভাসিয়ে রাখতে হবে। এখানে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ককশিটটা পানির উপর ভাসিয়ে রাখার পর একটু খেয়াল করবেন, একটু পরীক্ষা করে দেখতে হবে যে সমস্ত পেঁয়াজের গোড়াতে পানি পৌঁছে গেছে কিনা। যদি পানি না পৌঁছে থাকে তাহলে পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে। তারপর আমরা এইভাবে প্লাস্টিক গামলাটি হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 4 তারিখ। পেঁয়াজ বসানো অলরেডি 4 দিন হয়েছে। সবেমাত্র কিছু পেঁয়াজের জার্মিনেশন হয়েছে। আর দেখুন পেঁয়াজে অসংখ্য শিকড় বের হয়েছে। এই শিকড় দিয়েই কিন্তু গাছ অথবা চারা খাদ্য অথবা পানি কিন্তু গ্রহণ করছে। আজকে নভেম্বর মাসের 6 তারিখ, চারার বয়স 6 দিন চলমান। দেখুন গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাচ্ছে ও গাছ বড় হচ্ছে। আজ নভেম্বর মাসের 7 তারিখ। আজকে একটু পানির পরিমাণ কমে যাওয়ার কারণে আমি একটু সাদা ও স্বচ্ছ পানি প্রয়োগ করেছি, আপনিও এইভাবে প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 7 তারিখ, চারার বয়স 7 দিন চলমান। এখন পর্যন্ত কোনো প্রকারের অনুখাদ্য প্রয়োগ হয়নি। আজকে নভেম্বর মাসের 8 তারিখ। দেখুন গাছে অসংখ্য শিকড় হয়েছে, চারাগুলো তার আপন গতিতে বেড়ে উঠছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 9 তারিখ, চারাগুলো সম্পূর্ণ দৃশ্যমান হতে চলেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 12 তারিখ, চারাসমূহ সম্পূর্ণ দৃশ্যমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 13 তারিখ, চারাগুলো সম্পূর্ণ দৃশ্যমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নভেম্বর মাসের 14 তারিখ, অর্থাৎ চারার বয়স কিন্তু অলরেডি 14 দিন হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলেই পেঁয়াজের পাতা কর্তন করে রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং পাতাসমূহ কর্তন করার পর আবার চারা হিসেবে মাটিতে রোপণ করতে পারবো।
তাছাড়া গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি, যেহেতু চারার বয়স 14 দিন হয়েছে, আপনারা সচক্ষেই দেখুন পেঁয়াজ কিন্তু অক্ষত অবস্থায় আছে। এই পেঁয়াজ কিন্তু আবার রান্নার কাজে ব্যবহার করা যাবে। তাহলে এই হাইড্রোপনিক পদ্ধতিতে আমরা 3 ধরনের সুবিধা পাচ্ছি। 1 নম্বর, আমরা পেঁয়াজের পাতা উপহার পাচ্ছি। 2 নম্বর, অক্ষত পেঁয়াজ উপহার পাচ্ছি, যা রান্নার কাজে ব্যবহার করা যাবে। 3 নম্বর, পেঁয়াজের চারা উপহার পাচ্ছি, যা পুনরায় মাটিতে রোপণ করা যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ কথা বললাম হাইড্রোপনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষাবাদ প্রসঙ্গে। এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।